আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। ওই দিন আমরা এর আগের ক্লাসে তোমরা সবাই দেখেছো যে আমরা গত ক্লাসে এখান থেকে শেষ করেছিলাম। আজকে আমরা আবার এখান থেকে শুরু করতে চাই, যাতে আমরা সবাই বুঝতে পারি ব্যাপারটা। আমরা আমরা আজকে যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের মধ্যে যে আলোচ্য বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে প্রথম হলো যোজিত গড়, এবং আজকে আমরা সেই যোজিত গড় নিয়ে আলোচনা করব। এই যোজিত গড়ের ক্ষেত্রে আমরা যখন যোজিত গড় নির্ণয় করতে যাব তখন আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো বিন্যস্ত ডাটা এবং আর একটা হলো অবিন্যস্ত ডাটা বা উপাত্ত। এখন এই বিন্যস্ত ও অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে আমরা যখনই যোজিত গড় নির্ণয় করতে যাব তখন আমাদের এই বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয়ের জন্য আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে নির্ণয় করার জন্য প্রথমে আমাদের দুটো পদ্ধতি আছে, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি এবং একটা হলো পরোক্ষ পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি যখন আমরা বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যখন আমরা যোজিত গড় নির্ণয় করবো তখন আমাদের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হলো এটা, বিন্যস্তের ক্ষেত্রে এই সূত্র এবং অবিন্যস্তের ক্ষেত্রে এই সূত্র। আবার যখন পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমরা যাব তখন বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রথম যে কথাটা সেটা হলো আমরা পরীক্ষা সাধারণত তোমরা দেখে থাকবে, তোমাদের যখন পরীক্ষা অংশগ্রহণ করবো তখন সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের যদি কখনো উল্লেখ করে আসে যে একটা অঙ্ক দিয়ে বলা হচ্ছে যে তুমি এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, এটাই সাধারণত অনেক ক্ষেত্রে উল্লেখ করা থাকে। তারপর আমরা দুটো বিষয় এখানে আলোচনায় আসবো, যাতে আমরা যে কোনো বিষয় আসলে যাতে আমরা ভালো করতে পারি। তাহলে আমরা আজকে যে দুটো জিনিস অ্যাপ্লাই করবো সেটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা যোজিত গড় নির্ণয় করতে পারি, সেটাই হলো আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়। তুমি দেখো, এখন আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করতে পারি, যেমন আমাদের যদি কোনো অঙ্ক দেয়া থাকে, ডাটা দেয়া আছে, আগে ডাটা দেখে আমাদের বুঝতে হবে এই ডাটাটা কি। মনে করো এখানে একটা দেয়া আছে 5, 8, 13, 10। এই ডাটাগুলোর ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে যোজিত গড় নির্ণয় করতে। এখন দেখো, এই ডাটার ক্ষেত্রে আমাদের ডাটা দেখে বুঝতে হবে যে এটা আসলে কি, বিন্যস্ত না অবিন্যস্ত। তাহলে দেখো, আমরা যদি প্রথমে এখানে যাই তাহলে আমরা প্রথমেই এই তথ্যগুলো দেখে এটা বলবো যে এটা হলো অবিন্যস্ত উপাত্ত। কারণ হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা জানি যেখানে উপাত্ত দেয়া থাকবে, তথ্য দেয়া থাকবে, কিন্তু তথ্যের পাশাপাশি কোনো গণসংখ্যা দেয়া থাকে না এখানে, বা কোনো ক্লাস ইন্টারভাল থাকে না। এখানে দেখো আমাদের শুধু তথ্যগুলো দেয়া আছে। এই তথ্যগুলো দেখে বা তথ্যের মানগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা হলো একটা অবিন্যস্ত উপাত্ত। এখন কথা হচ্ছে যে এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যখন আমরা যোজিত গড় নির্ণয় করবো তখন আমাদের দুটো পদ্ধতি আছে। পদ্ধতি দুটো কি? একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হলো পরোক্ষ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতি। দেখো, এখন কথা হচ্ছে যে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি বা পরোক্ষ বা সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে যে সূত্রটা সেটা আমরা জানি কিনা। এর আগে যে আমরা স্তকটা দেখিয়েছিলাম সূত্রের স্তক, সেই সূত্রের স্তকে আমাদের দেয়া আছে
প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো এবং পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো। দেখো আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে যাই তখন আমাদের আছে x বার, দ্যাট মিন্স হলো যোজিত গড়, x বার সমান সমান সামেশন x ডিভাইডেড বাই n। এবং পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা যাব তখন হলো x বার সমান সমান a প্লাস সামেশন d বাই n। তাহলে এই সূত্র দুটি অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা থেকে আমরা যোজিত গড় নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি আমাদের কোনো উল্লেখ থাকে এই অঙ্কের ক্ষেত্রে, যদি বলা হয় যে হ্যাঁ আপনি প্রত্যক্ষ পদ্ধতি অ্যাপ্লাই করে যোজিত গড় নির্ণয় করেন, তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি বলা হয় যোজিত গড় নির্ণয় করুন পরোক্ষ বা সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করে, তখন আমাদের এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা নির্ণয় করতে পারি। যেমন যোজিত গড়টা আমরা নির্ণয় করতে পারি, যেমন আমরা যদি এই অঙ্কের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয় করতে যাই, দেখো তাহলে আমাদের কথা হচ্ছে যে x বার দ্যাট মিন্স কি আমরা জানি x বার সমান সমান কি সামেশন x সমান সমান কি আমরা জানি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn। এখন এখানে যদি মনে করো x1 5, x2 8, x3 13, x4 10, that means আমরা কি করতে পারি 5 প্লাস 8 প্লাস 13 প্লাস 10 সমান সমান আমাদের কি আছে দেখো 10 23 আর 21 36। তো দেখো আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করব, প্রত্যক্ষ পদ্ধতি করার জন্য আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করব। এখানে দেখো আমরা যদি একটা শর্ট নিয়ে দেখাই তাহলে মানে এখানে তথ্য মান আমরা লিখতে পারি কি তথ্য মানটা যদি হয়, তথ্য মানটা কি আছে আমাদের 5 8 13 10। এটা আমরা সাজিয়ে নিতে পারি অথবা সাজানো ছাড়াও করতে পারি। যেমন এখানে 5 8 13 10 আছে, আমরা সাজানো না, বাট আমরা মনে করি আমরা সাজিয়ে নিলাম, দ্যাট মিন্স এখানে 10 এখানে 13। এখন এখানে আমাদের যে জিনিসটা, আমাদের সূত্রটা হলো বেসিক্যালি x বার সমান সমান সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে আমরা যদি সামেশন x টা বের করি, এখানে এটা হলো x তথ্যমান x, তাহলে এই x এর সমষ্টি যদি আমরা এখানে নির্ণয় করতে যাই, এখানে দ্যাট মিন্স সামেশন x সমান সমান দেখো 5 8 10 13, দ্যাট মিন্স 36। এখন এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করব তখন দেখো আমাদের কথা হচ্ছে 36। n সমান কত, n হলো যেমন এখানে 1 2 3 4 সংখ্যা, কয়টা তথ্যের সংখ্যা কত, এখানে তথ্যের সংখ্যা হলো 4, দ্যাট মিন্স এখানে কত হবে আমাদের 4 সমান সমান কত 9। তাহলে আমাদের এই যোজিত গড় যখন আমরা এটা থেকে যোজিত গড় নির্ণয় করব তখন অ্যানসার হবে কত আমাদের 9। এটা হলো কি আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। দেখো এখন এই একই অঙ্ক যখন আমরা পরোক্ষ পদ্ধতিতে করব তখন আমাদের কি করতে হবে, পরোক্ষ পদ্ধতির ক্ষেত্রে বা সংক্ষিপ্ত, দেখো দেখো এই জিনিসটার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো x বার সমান সমান a প্লাস সামেশন d বাই n। দেখো এখন এখানে আমাদের দুটো জিনিস নতুন এসেছে যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে এখানে a কি হবে d কি হবে। তখন দেখো এইগুলোর জন্য আমাদের x বার সমান সমান a প্লাস সামেশন d বাই n। এখন দেখো এখানে আমরা যখন d করব তখন d করার জন্য আমাদের কি হবে x মাইনাস a। x বলতে কি এই যে মানগুলো আছে সেগুলো হলো x। এখন এটা কি হবে, a সমান সমান হলো আমাদের অনুমিত গড়। n তো সংখ্যা আমরা জানি। এখন দেখো d হলো বিচ্যুতি, দেখো d সমান x মাইনাস a। এখন আমরা যে কোনো একটাকে, এখানে যে কয়টা সংখ্যা আছে যে কোনো একটাকে আমরা a ধরবো, দ্যাট মিন্স অনুমিত গড় আমরা অনুমান করে নিব। সেক্ষেত্রে তুমি যদি মনে করো এখানে a সমান
10। এখানে তুমি 8ও নিতে পারো, তুমি 5ও নিতে পারো, 8ও নিতে পারো, 13 নিতে, যে কোনো একটা নিতে পারো, ইট ডাজন্ট ফ্যাক্ট। বাট আমরা অনুমান করে নিয়েছি, দেখি এটা হলো অনুমিত গড়। তো অনুমিত গড়টা x মাইনাস a, যদি x তাহলে আমাদের এখানে যদি হয় 5, তার মানে d সমান কি হবে? দেখো d সমান সমান x মাইনাস a, 5 মাইনাস 10 সমান সমান কত হয়? মাইনাস 5। আবার দেখো d সমান সমান কত? a মাইনাস 10 সমান সমান কত হয় আমাদের? মাইনাস 2। আবার দেখো d সমান সমান 10 মাইনাস 10 সমান সমান 0। আবার d সমান সমান 30 মাইনাস 10 সমান সমান কত আমাদের? 3। তাহলে আমরা কত পেলাম? দেখো d সমান আমরা এখানে মান কত লিখতে পারি? প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 5 মাইনাস 10, দ্যাট মিন্স কি মাইনাস 5। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা 2 লিখতে পারি, এখানে 0 লিখতে পারি, এখানে 3 লিখতে পারি। তাহলে দেখো, তাহলে d সমান কত? মাইনাস 5 মাইনাস 2 3। আমরা তাহলে সামেশন এখানে আছে কি আমাদের অঙ্কে আছে কি? সামেশন d, দ্যাট মিন্স এই সবগুলোর সমষ্টি, দ্যাট মিন্স কি সামেশন d। তাহলে আমরা এখানে লিখি সামেশন d সমান সমান কত? মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 7, এখানে যদি 3, তার মানে কত? মাইনাস 4। সামেশন d এর মানটা আমরা পেয়েছি। এখন দেখো আমরা যদি এখানে মান বসিয়ে দিই, a সমান কত ছিল আমাদের? a সমান হলো 10, দ্যাট মিন্স আমরা এখানে বসালাম 10 প্লাস সামেশন d কত আমাদের? সামেশন d হলো -4, এখানে হলো -4। n সমান সমান আমরা কি জানি? n সমান সমান সংখ্যা, যেটা এর আগে আমি যেটা বলেছি, n সমান সমান হলো সংখ্যা। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? 4টা। যেমন 1 2 3 4, তার মানে n সমান সমান 4। এখন দেখো 10 4 দিয়ে 4 কে যদি আমরা এখন ভাগ দিব, তখন হয় -1, সেক্ষেত্রে হলো কত আমাদের? 9। দ্যাট মিন্স অ্যানসার। দেখো এখন এই গড়ের ক্ষেত্রে আমাদের দুটো পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেছি। দুটো পদ্ধতি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের অ্যানসার এসেছে কত? দুটোর ক্ষেত্রে আমাদের 9 এসেছে। এখন আমাদের এখানে কথা হলো, আমরা যে কোনো পদ্ধতিতেই করি না কেন, সেটা সংক্ষিপ্ত হোক আর হলো প্রত্যক্ষ হোক, আমাদের অ্যানসার একই হবে। সেক্ষেত্রে আমাদের কখনো কখনো কোনো কোনো অঙ্কে উল্লেখ করে দেওয়া হয় যে যোজিত গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে। যে কোনো পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, তাহলে আমরা যখন এখন এখান থেকে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্ক করেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একই রেজাল্ট হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের কি হয় সেটা আমরা চিন্তা করব। তাহলে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা করে দেখি আমাদের কি হয়। দেখো বিন্যস্ত উপাত্তটাকে আমি আগেও বলেছি, বিন্যস্ত উপাত্তটা কি এটা তোমাকে আগে জানতে হবে। যখন তুমি বুঝতে পারবো বিন্যস্ত উপাত্তটা, তখন তুমি একটা অঙ্ক দেখে তুমি ধারণা নিতে পারবে যে তখন বিন্যস্ত উপাত্ত। যখনই তুমি বিন্যস্ত উপাত্ত বা অবিন্যস্ত উপাত্ত ধরতে পারবে, তখন তোমার জন্য অঙ্ক করাটা সহজ হবে। যেমন বিন্যস্ত উপাত্তটা কি? বিন্যস্ত উপাত্তটা হচ্ছে যেখানে তথ্যের পাশাপাশি আমাদের ঘনসংখ্যাটা ফ্রিকোয়েন্সি দেখা থাকবে। সেক্ষেত্রে তথ্যটা থাকবে কি? তথ্যটা আমাদের ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে। ক্লাস ইন্টারভেলটা কি? আমাদের ক্লাস ইন্টারভেল দেখুন শ্রেণী ব্যক্তি। এখন এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে নির্ণয়ের জন্য আমাদের একই অবস্থা, সেই আগের মতো আমরা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। পদ্ধতি এক হলো আমাদের কি? প্রত্যক্ষ পদ্ধতি। পদ্ধতি 2 হলো আমাদের পরোক্ষ অথবা সংক্ষিপ্ত পদ্ধতি। দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে যে আমাদের সূত্রটা কি ছিল? x বার, দেখো মনে করতে পারো কিনা? এখানে x বার, এখানে কি ছিল? সামেশন fx ডিভাইডেড বাই n। এখানে কি ছিল আমাদের? a প্লাস সামেশন fb বাই n ইনটু c। তো দেখো এখানে আমরা যেটা জানি, f হলো গণসংখ্যা, আবার এ হলো যেটা আমরা জানি অনুমিত গড়, ডি হলো বিচ্যুতি, যেটা এর আগের অঙ্কে আমরা করেছি। এন হলো
সংখ্যা, দ্যাট মিন্স এখানে সংখ্যার ক্ষেত্রে যা আসবে সেটা হলো সামেশন কি, সামেশন এফ। এরপরে সি হলো ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী যুক্তি। দেখো এইগুলো আমাদের জানতে হবে। এখন আমরা একটা অঙ্ক দেখে আগে আমাদের বুঝতে হবে যে অঙ্কটা কি, এটা হলো বিন্যস্ত না অবিন্যস্ত। পরে হলো আমাদের পরের কথা, সেটা কোন পদ্ধতিতে আমরা করব। যদি প্রশ্নকর্তা আমাদের কাছে বলে থাকে যে আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষ পদ্ধতি যে কোনো একটা উল্লেখ থাকবে, দুটো থাকবে না, যে কোনো একটা উল্লেখ থাকবে, আর যদি উল্লেখ না থাকে তুমি দুটো যে কোনো একটা দিয়ে অঙ্ক করে নিতে পারো। আর যদি উল্লেখ থাকে তাহলে স্পেসিফিক যেটা থাকবে সেটা দিয়ে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। তা দেখো আমরা আগে এখন একটা অঙ্ক এখানে তুলে ধরি, দেখো আমরা সেটা কিভাবে করি। যেমন এখানে যদি এরকম থাকে শ্রেণী 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ফ্রিকোয়েন্সি মনে করো গণসংখ্যা বা এফ যদি দেয়া থাকে 3, 5, 2, 8, 4 এরকম একটা দেয়া আছে ফ্রিকোয়েন্সি। মনে করো এখানে 7, তাহলে কি আছে 3, 5, 2, 8, 7 ফ্রিকোয়েন্সিটা দেয়া আছে, আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেয়া আছে। বলা হচ্ছে যে এই তথ্যটা দেয়া আছে, এখান থেকে তুমি অঙ্কটা সমাধান করবে। সেটা কিভাবে করবে? উল্লেখ নেই, উল্লেখ নেই দ্যাট মিন্স তুমি প্রত্যক্ষ করতে পারো, পরোক্ষ করো, যে কোনো দুটো একটা করতে পারো। আর যদি উল্লেখ থাকে তাহলে সেটাই কথা। আমরা এখানে যেটা করব, আমরা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করবো। দুটো পদ্ধতি কি? প্রথম পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি সাধারণত যদি যোজিত গড় নির্ণয় করে, এখান থেকে বলা হচ্ছে এখন এখানে যখন আমরা যাব তখন আমাদের কথা হচ্ছে যে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে আগে চেষ্টা করি। প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি কি? প্রত্যক্ষ পদ্ধতিটা হলো আমাদের x বার সমান সমান সামেশন fx ডিভাইডেড বাই n। তো দেখো এই জিনিসটা যখন আমরা যাব তখন আমাদের কি লাগবে? fx আর n লাগবে। যখন এটা লাগবে, এটা করার জন্য সবার আগে আমাদের x টা বের করতে হবে। x কি হবে? x এই যে দেখো ক্লাস ইন্টারভ্যাল আছে, ক্লাস ইন্টারভ্যাল আছে প্রতিটার ক্ষেত্রে, সেক্ষেত্রে এখান থেকে মধ্যমানটা বের করতে হবে। এবং 20 এবং 30 কত হয়? 50, 50 এর মধ্যমান কত? 25। এখানে তাহলে কয়টা হবে? 35, ওটা হবে 45, ওটা হবে 55, ওটা হবে 65। x টা আমরা পেয়ে গেলাম। এখন এই fx যখন বলা হচ্ছে যে আমাদের x বার সমান সমান সামেশন fx ডিভাইডেড বাই n, তাহলে দেখো আমাদের কি দরকার? এখন x বারের জন্য n দরকার। n আমি কি বলেছি এখানে? n সমান হচ্ছে আমাদের সামেশন f সমান সমান n সমান সমান এই যে গণসংখ্যা আছে, ফ্রিকোয়েন্সিটা আছে, এগুলো যোগফল। দ্যাট মিন্স হলো 8, 7, 15 আর 20, 25 এবং 25। তাহলে n সমান আসবে আমাদের 25। এখন আমাদের দরকার fx, তাহলে আমরা লিখি f as x, দ্যাট মিন্স fx। এখানে কি হবে? 3, 25, 75, 5, 30, 25, তার মানে 175। সরি, নব্বই, 50, 440, 440, 835 5, 3, 445। দেখো এটা কোন? এখন দেখো সামেশন fx সমান সমান আমাদের কত হচ্ছে? দ্যাট মিন্স এগুলো যোগফল, এই যে মানগুলো আছে এগুলো যোগফল হলো কি? সামেশন fx। এটা দেখো 5 আর 5 10, 10 15 5, হাতে আমার 1, 6 আর 10 আর 9 19 আর 7 26 আর 7 33
3 হাতে আমার 3, 4 আর 4 8 আর 3 11 আর 1 12, 1235। 5 আর 5 10 আর 5 15, 5 1 6 4 10 19 20 26 আর 7 33 3 হাতে আমার 7 4 11 12। দ্যাট মিন্স আমাদের হলো 1235। এখন দেখো 1235 ডিভাইডেড হলো n কত আমাদের, n হলো আমাদের, দেখো এখানে n সমান কত আমাদের 25, দেখো 25, তাহলে আমাদের কত আসে 5 25 125, 4 25 100, 100 যদি হয় তাহলে থাকে হলো 25, 8 25 200 আর 9 25 225, তাকে 10 দশমিক 0 4 25 100। দ্যাট মিন্স আমাদের এখানে আসলে অ্যান্সার হলো 49.4। তাহলে আমাদের অ্যান্সার আছে কত 49.4। এখন দেখো আমরা এটা কোন পদ্ধতিতে করলাম, পদ্ধতিটা হলো আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম, যেখানে আমাদের দেখো অঙ্কটার ক্ষেত্রে কোনো উল্লেখ নেই এটা প্রত্যক্ষ হবে না পরোক্ষ হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, আগে প্রত্যক্ষ পদ্ধতিটা করলাম, এখন আমরা কি করব, এখন আমরা পরোক্ষ বা সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি। দেখো পরোক্ষ বা সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের আগে সূত্রটা দেখো তুমি জানো কিনা। সূত্রটা আমরা এখানে লিখি যে সংক্ষিপ্ত পদ্ধতি কি। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কি আছে, x বার সমান সমান a প্লাস সামেশন fb বাই n ইনটু c। তা দেখো যদি আমরা এখানে চিন্তা করি যে আমাদের দরকার a, দরকার fb, দরকার n ইনটু c। এখন দেখো এখান থেকে আমরা n সমান জানি কত 25। এরপর যদি আমরা যাই যেখানে যাই না কেন আমাদের x টা আমাদের লাগবে বের করতে, মধ্যমানটা আমাদের বের করতে হবে। আমরা যেটাই করি না কেন আমাদের মধ্যমান যদি ক্লাস ইন্টারভ্যাল থাকে তখন অবশ্যই আমাদের কি মধ্যমানটা বের করতে হবে। এখন দেখো আমি যদি যাই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটাকে মনে করো a ধরে নিলাম, এটা সমান মনে করো আমরা কি ধরলাম a। এখন এটাই ধরবো সেটা না, তুমি যে কোনো একটা ধরতে পারো, সেটা 25 হতে পারে, 35 হতে পারে, 65 হতে পারে, 50 হতে পারে, যে কোনো একটা, ডাজন্ট ম্যাটার, জাস্ট তোমার যে কোনো একটা মান ধরে নিতে হবে। তা আমরা ধরলাম এটা, তার মানে দেখো আমরা এই সূত্রের ক্ষেত্রে এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের f আছে, d টা দরকার আমাদের, d সমান সমান আমরা কি সূত্রটা লিখেছিলাম x - a। দেখো d সমান সমান x - a লিখেছিলাম, সেটা কখন, সেটা লিখেছিলাম যখন অবিন্যস্ত উপপাদ্যটা ছিল। কিন্তু যখনই বিন্যস্ত হবে তখন x - a ডিভাইডেড বাই c আমাদের লিখতে হবে, যেহেতু ক্লাস ইন্টারভ্যাল আছে সেক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যক্তিটা দিয়ে নিচে ভাগ দিতে হবে। এখন দেখো আমরা যখন এটা লিখব তখন আমরা d টা আমরা কিভাবে বের করতে পারি, যে d টা কি x a কি a হলো 45, x কি 25 যেমন d সমান কি d সমান সমান হলো 25 মাইনাস a সমান কত 45 ডিভাইডেড বাই কত আমাদের c সমান ক্লাস ইন্টারভ্যাল কত, ক্লাস ইন্টারভ্যাল কত 10, এখানে কত 10, এখানে কত 10, এখানে 10, এখানে 10, ক্লাস ইন্টারভ্যাল সবগুলোই আমাদের 10 করে। এখানে c সমান কত 10 সমান সমান কত 25 মাইনাস 45, দ্যাট মিন্স কত 20 কে 2 দিয়ে ভাগ করলে তো -2। তাহলে এটা যদি -2 হয় পরেরটা হবে -1, পরেরটা d সমান 0, পরেরটা d সমান 1, d সমান 2। আমরা এই সিস্টেমে বের করব। তাহলে আমরা দেখি এখানে মানগুলো কি আসছে আমাদের, -2, -1, 0, 1 এবং 2। এখন দেখো আমাদের এই যে সূত্রটা আছে যে a প্লাস সামেশন fb বাই n ইনটু c। এখন এই সূত্রটার জন্য আমাদের কি দরকার, a আমরা পেয়েছি a কত 45 প্লাস n কত আমাদের 25, ক্লাস ইন্টারভ্যাল হলো 10, পাইনি কি আমরা এইটুকু আমরা পাইনি। এটুকু পাওয়ার জন্য আমাদের কি করতে হবে fb। দেখো fb টা কি, f আমরা পেয়েছি, b আমরা পেয়েছি, দ্যাট মিন্স এই দুটোর গুণফল।
3 দিয়ে গুণ দিলে কত -6, 1 দিয়ে -5, 0 দিয়ে গুণ দিলে হয় 0, 1 দিয়ে 8, 2 দিয়ে 14। সামেশন FD সমান কত আমাদের 11। তো দেখো এখন আমরা মানগুলো পেয়েছি, এখন তুমি সূত্রে চলে যাও। সূত্রটা কি ছিল আমাদের? x বার সমান সমান a প্লাস সামেশন fb বাই n ইনটু c সমান সমান কি আছে? a কত আমাদের? মান বসাও তুমি। a হলো 45 প্লাস fb কত আমাদের? 11, নিচে n কত? 25 ইনটু c। তাহলে এটাকে যদি আমরা ভালো করে ফ্রেশ করে লিখি তাহলে আমাদের x বার সমান সমান 45 প্লাস 11 বাই 25 ইনটু c কত আমাদের? c হলো 8। এখন দেখো এখানে কত হয়? 45 প্লাস 10 দিয়ে গুণ দিলে কত হয় আমাদের? 110, 4 25 110, 10.4 সমান সমান আমাদের কত? 49.4 অ্যান্সার। দেখো আমরা যে অঙ্কটা করেছি এর আগে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যে অঙ্কটা করেছি তখন আমাদের অ্যানসার কত ছিল? অ্যানসার ছিল 49.4। আবার যখন আমরা পরোক্ষ পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি তখন আমাদের কত আসছে? 49.4। দ্যাট মিন্স দেখো আমাদের যখন যে পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করি না কেন আমাদের অ্যানসার কিন্তু একই আসছে, সূত্রটা ভিন্ন। সেক্ষেত্রে তোমাকে প্রশ্নকর্তা যে পদ্ধতিই বলুক না কেন, তুমি যে পদ্ধতি অ্যাপ্লাই করো না কেন অ্যানসার একই হবে। তবে যদি প্রশ্নকর্তা কোনো পদ্ধতি উল্লেখ করে থাকেন তোমাকে অবশ্যই সে পদ্ধতিতে অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। এখন তাহলে আমরা কি পারবো? বিন্যস্ত পথ দেয়া থাকলে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ যে পদ্ধতিতে হোক আমরা বের করতে পারবো। আবার অবিন্যস্ত পথ যদি থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি যে কোনোটা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করতে পারবো। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হবে এরকম, যেমন 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, সরি 60 থেকে দেয়া নেই মনে করো। এখন কথা হচ্ছে তুমি দেখে হয়তো প্রথমে তুমি ঘাবড়ে যেতে পারো যে স্যার আমাদের এখানে এটাও দেয়া নেই আবার এটাও দেয়া নেই, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের একবারে সহজ কথায় তোমাকে বুঝতে হবে যে অন্য যেগুলো ক্লাস ইন্টারভ্যাল দেয়া আছে শ্রেণীব্যক্তির ক্ষেত্রে যা দেয়া আছে এখানেও শ্রেণীব্যক্তি তাই ধরতে হবে। এগুলো এখানে দেয়া আছে 10 ধরা আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তাহলে এখানেও 10 হবে আবার এখানেও 10 হবে। যদি 10 হয় 30 থেকে 10 কত? এখানে 20, দ্যাট মিন্স এখানে হবে কত? 20। আবার 60 থেকে 10 কত? 70। যদি আমাদের শুরুটা এবং শেষটা দেয়া না থাকে তাহলে অন্য যে শ্রেণীব্যক্তি থাকবে সেই শ্রেণীব্যক্তির আড়াকে শুরুটা এবং শেষটা আমাদের ধরে নিতে হবে। অন্যান্যগুলো যে শ্রেণীব্যক্তি দেয়া থাকবে ওই একই শ্রেণীব্যক্তি ধরে আমাদের করতে হবে। এখন আর একটা কথা হচ্ছে যে স্যার এটা না হয় আমরা পেরেছি, কিন্তু যখন স্যার আমাদের শ্রেণীব্যক্তিরা যদি এখানে ক্লাস ইন্টারভ্যাল একই আছে 10, যদি ক্লাস ইন্টারভ্যাল আমাদের 10 না হয়ে কোনোটায় 10 কোনোটায় 20 দেয়া থাকে তাহলে কি হবে? দ্যাট মিন্স অসম শ্রেণীব্যক্তির ক্ষেত্রে আমাদের কি হবে? অসম শ্রেণীব্যক্তির ক্ষেত্রে দেখো সেটা সহজ, সেটা যে অত কঠিন তা না। সেটা মনে করো এখানে 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে মনে করো 70। দেখো এখানে আছে 10 শ্রেণীব্যক্তি, এখানে শ্রেণীব্যক্তি আছে 20, এখানে শ্রেণীব্যক্তি আছে 10, এখানে আছে 20, এখানে আছে 10। দ্যাট মিন্স আমাদের শ্রেণীব্যক্তিটা বা ক্লাস ইন্টারভ্যালটা সমান না। সেক্ষেত্রে 10 হতে পারে কোনোটায়, কোনোটা 20 হতে পারে, কোনোটা 30 হতে পারে, কোনোটা 40 হতে পারে, কোনোটা 5 হতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমাদের এই যে সেই সূত্রটাই হবে আমাদের এরকম, সূত্রটা হবে যখন
অসম শ্রেণী ব্যক্তি হবে। সূত্রটি নিয়ম দেবে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ইন্টু ডি লিখতাম আমরা, কিন্তু সেই ডি এর জায়গা হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এম ইন্টু সি। আর তখন আর আমাদের হবে না, তাহলে তখন আমাদের যখন এটা অসম হবে, এটা 10-20 হবে, তখন আমাদের সূত্রটা হবে কি এক্স মাইনাস এ, আর এখানে হবে কি এফ ডি এর জায়গা হবে এক্স মাইনাস এ, যেমন এই সূত্রটা। সূত্রটা হবে এরকম, দেখো এক্স এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ। দেন আমরা এখান থেকে অঙ্কটা করে নিতে পারবো। তাহলে আজকে আমরা যে জোগাড়গুলো আলোচনা করলাম সেগুলো হলো দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো একটা গ্রুপ ডাটা হবে না আনগ্রুপ ডাটা হবে। দ্যাট মিনস কি উৎপাদকটা কি হবে, বিন্যস্ত না অবিন্যস্ত। যদি বিন্যস্ত অবিন্যস্ত ক্ষেত্রে হয় তাহলে আমরা দুটো পদ্ধতির ক্ষেত্রেই আমাদের দুটো পদ্ধতি মনে রাখতে হবে। দুটো ক্ষেত্রেই দুটো পদ্ধতি, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি। এবং আর একটা জিনিস, যদি শ্রেণীটা অসম শ্রেণী ব্যক্তি হয় তখন আমাদের কি সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করতে পারবো। ধন্যবাদ আজকে সবাইকে, তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিনে আমরা মধ্যমা নিয়ে আলোচনা করবো। সবাই সাথে থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।